তোমরা সকলেই ভালো আছো। আজকে দেখো আমরা শুরু করবো ইলাস্টিসিটি পার্ট 3। আমরা অলরেডি ইলাস্টিসিটি পার্ট 2 1 2 কমপ্লিট করে নিয়েছি। সেক্ষেত্রে আমরা বলেছিলাম স্ট্রেস স্ট্রেন, কত ধরনের স্ট্রেস হয়, কত ধরনের স্ট্রেন হয়, সেগুলো সব কিছু আমরা ডিসকাস করেছি। আজকে যেটা শুরু করবো ইলাস্টিসিটি পার্ট 3। আজকের আমাদের পার্ট হলো স্ট্রেস ভার্সাস স্ট্রেন কার্ভ। আমরা বেসিক্যালি আজকে আলোচনা করবো স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ। তো স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ কি, আর স্ট্রেস ভার্সেস স্ট্রেন বা স্ট্রেসের মধ্যে কী রিলেশন, স্ট্রেস কী বা স্ট্রেন কী, এগুলো কিন্তু আগের ক্লাসে আমি অলরেডি বলে ফেলেছি। তোমাদের যদি কারো অসুবিধা থাকে তোমরা আগের ক্লাসটা একবার দেখে নেবে। তো আজকে আমাদের যেটা টপিক সেটা স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ। অলরেডি হুকস ল থেকে আমরা জানি, ফ্রম হুকস ল, যে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। তো আমরা জানি যে স্ট্রেন প্রপোর্শনাল টু স্ট্রেস, এটা আমরা অলরেডি জানি। কোথা থেকে জানি? হুকস ল থেকে। আমি এটা বলেছিলাম, হুকস ল অলরেডি আমরা আলোচনা করেছি। হুকস লতে আমি বলেছি যে স্ট্রেন প্রপোর্শনাল টু স্ট্রেস, অর্থাৎ স্ট্রেন যত বাড়বে তো স্ট্রেস বাড়বে। আমি বলেছিলাম স্ট্রেনটা কি, সেটা আমি আসবো, আমি আরেকবার রিমাইন্ড করে দেবো তোমাদের। তো একটা ফার্স্ট জিনিস তোমরা জেনে রাখো যে স্ট্রেন প্রপোর্শনাল টু স্ট্রেস, এটা ফ্রম হুকস ল। কিন্তু আজকে আমাদের কাজ হচ্ছে স্ট্রেস ভার্সাস স্ট্রেন কার্ভ ড্র করা। তো এই স্ট্রেন ভার্সেস স্ট্রেন কার্ভ, এই স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। নাম্বার ওয়ান, এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে না, এক নাম্বার হচ্ছে এটা ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপর, নেচার অফ দ্য ম্যাটেরিয়াল, নেচার অফ দ্য ম্যাটেরিয়াল। আর নাম্বার টু যেটা ডিপেন্ড করে, এই স্ট্রেস ভার্সেস স্ট্রেনটা আমরা ডিপেন্ড করছে যেমন নেচার অফ দ্য ম্যাটেরিয়াল। আর আরেকটা জিনিস যেটা সেটা কোন ধরনের, হোয়াট টাইপ অফ স্ট্রেস স্ট্রেন, হোয়াট টাইপ অফ স্ট্রেস। স্ট্রেসটা কোন ধরনের, কারণ আমরা স্ট্রেস অলরেডি জানি, ডিফারেন্ট টাইপ অফ স্ট্রেস আমরা অলরেডি শিখে এসেছি। কত ধরনের স্ট্রেস হয়, লংগিটিউডিনাল স্ট্রেস হয়, শেয়ারিং স্ট্রেস হয়, হাইড্রোলিক স্ট্রেস হয়, এগুলো আগের ক্লাসে আলোচনা করেছি। তো দুটো জিনিসের উপর, কার্ভটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে, এক আর দুই, অর্থাৎ হোয়াট টাইপ অফ স্ট্রেস, স্ট্রেসটা কোন ধরনের স্ট্রেস, আর নেচার অফ দ্য ম্যাটেরিয়াল, অর্থাৎ ম্যাটেরিয়ালটা কোন, কি ম্যাটেরিয়ালটা বেসিক্যালি কী, মানে কোন ধরনের ম্যাটেরিয়াল, গোল্ড, সোনার উপর বা আর অন্য কোন ধরনের ম্যাটেরিয়াল, তার উপর ডিপেন্ড করবে এটা। আচ্ছা, তো এই দুটো জিনিসের উপর বেসিক্যালি আমার স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভটা ডিপেন্ড করছে। তো আমি আজকে একটা ম্যাটেরিয়াল নিয়ে নেব, সেই ম্যাটেরিয়ালটার স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভটা কেমন হয় সেটা আমরা ডিসকাস করব। দেখো আমরা যে ম্যাটেরিয়ালটা নেব, সাপোজ ধরো আমি যে ম্যাটেরিয়ালটা নিচ্ছি, আমি যে ম্যাটেরিয়ালটা নেব সেটা আমি ধরলাম, যে ম্যাটেরিয়ালটা সেটা হচ্ছে স্টিল নিলাম, একটা ইস্পাত নিলাম, স্টিল ম্যাটেরিয়াল হিসেবে আমি স্টিল নিলাম। আর এক্ষেত্রে আমি যে স্ট্রেস বা স্ট্রেন কার্ভটা আমরা করবো সেটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেস স্ট্রেন। তাহলে কি হয়, তাহলে আমরা ড্র করি। যদি আমি এটা একটা স্টিল হয় যার ইনিশিয়াল, এটা ছিল তার ইনিশিয়াল লেন্থ, এবার আমরা বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স এফ এইদিকে অ্যাপ্লাই করলাম, এটা একটা এক্সটার্নাল ফোর্স যেটা আমি এইদিকে অ্যাপ্লাই করলাম। এই এফ ফোর্সটা অ্যাপ্লাই করার পর কি হলো, এফ ফোর্সটা অ্যাপ্লাই করার পর দেখলাম যে কিছুটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো আমি ধরলাম যে এই টোটাল লেন্থটা হচ্ছে, ইনিশিয়াল যে লেন্থটা ছিল সেই লেন্থটা আমি ধরে নিলাম ক্যাপিটাল এল। আর যেটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, অর্থাৎ এটা তো আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে এই এফ ফোর্সটার জন্য, এটার জন্য হলো স্মল এল, এটা আমার স্মল এল। তাহলে এটা ছিল আমার ইনিশিয়ালি কোনো একটা স্টিল ছিল, বাইরে থেকে আমি এক্সটার্নাল ফোর্স এফ অ্যাপ্লাই করলাম। তাহলে এফ এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার পরে কী হলো না, স্মল এল পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলো, স্টিলটার ইস্পাতটার এই পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলো। তাহলে আমরা এখানে ম্যাটেরিয়াল হিসাবে কী নিয়েছি, এখানে ম্যাটেরিয়াল হিসাবে যেটা নিয়েছি সেটা হচ্ছে স্টিল নিয়েছি।
তাহলে এক্ষেত্রে আমরা স্ট্রেস ভার্সেস স্ট্রেসের কার্ভ দেখবো। তো স্ট্রেনটা কি আমি একটু রিমাইন্ড করে দিই। স্ট্রেন হচ্ছে কি, যেটা হচ্ছে আমরা জানি ফ্র্যাকশনাল চেঞ্জ অফ লেন্থ। এখানে লেন্থের যেহেতু চেঞ্জ হয়েছে, তো আমি বলবো স্ট্রেন হচ্ছে ফ্র্যাকশনাল চেঞ্জ অফ লেন্থ। তাহলে এখানে স্ট্রেন্থ বলতে যে স্ট্রেনটা সেটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেন। তাহলে এক্ষেত্রে লংগিটিউডিনাল স্ট্রেন দিস ইজ ইকুয়াল টু কত হবে, লংগিটিউডিনাল স্ট্রেনটা হবে স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল এল বাই ক্যাপিটাল এল। অর্থাৎ যে পরিমাণ ইনক্রিজ করেছে লেন্থ সেটা বাই ইনিশিয়াল লেন্থ, এটা হচ্ছে তার লংগিটিউডিনাল স্ট্রেন। আর এক্ষেত্রে লংগিটিউডিনাল স্ট্রেস কি হবে, লংগিটিউডিনাল স্ট্রেস দিস ইজ ইকুয়াল টু, আচ্ছা যেটা এই একটা হচ্ছে এটা হচ্ছে আমার কি এই একটা ক্যাপিটাল এফ যেটা, সেটা হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স, যেটাকে আমরা বলি ডিফর্মিং ফোর্স। এটা যেহেতু ডিফর্ম করছে ম্যাটেরিয়ালকে, সেই জন্য আমি বলেছিলাম এই ফোর্সটার নাম ডিফর্মিং ফোর্স। এটাকে আমরা বলবো ডিফর্মিং ফোর্স। যখনই এই লেন্থটার উপর স্টিলটার উপর আমি ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করলাম, তখন কি হলো, স্টিলটার ভেতরে একটা ইন্টারনালি ফোর্স তৈরি হয়। এটা ফর ইলাস্টিসিটি নেচারের জন্য এই ফোর্সটার নাম আমি দিয়েছিলাম রেস্টোরিং ফোর্স। এটা আমি বলেছিলাম, এটা যদি এফ হয় ঠিক বিপরীত দিকে এদিকে একটা এফ ফোর্স ক্রিয়েট করে, যার নাম আমি বলেছিলাম এই ফোর্সটার নাম রেস্টোরিং ফোর্স। এটা আমার রেস্টোরিং ফোর্স। তাহলে আমি ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাইয়ের জন্য ডিফর্মিং ফোর্সটা অর্থাৎ এফ, এটা আমার ডিফর্মিং ফোর্সটা অ্যাপ্লাই করে যখন আমি লেন্থ চেঞ্জ করতে চাইলাম, তখন কিন্তু অপোজিট দিকে তৈরি হলো আমার একটা রেস্টোরিং ফোর্স। যে রেস্টোরিং ফোর্সটা আমি বলেছিলাম সেম পরিমাণ একটা রেস্টোরিং ফোর্স এক্ষেত্রে ক্রিয়েট হয়। তাহলে এক্ষেত্রে যে পরিমাণ রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, অর্থাৎ বেসিক্যালি লংগিটিউডিনাল স্ট্রেস ইজ ইকুয়াল টু রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া। রেস্টোরিং ফোর্স কত, এফ পার এরিয়া, এর ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয় তাহলে বলবো এম বাই এ। এটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেন, আর এক্ষেত্রে এটা লংগিটিউডিনাল স্ট্রেস। তাহলে এক্ষেত্রে কি বলেছি যে স্ট্রেন প্রপোর্শনাল টু স্ট্রেস, অর্থাৎ তার স্ট্রেন যত বেশি হবে, অর্থাৎ তার ডিফর্ম যত বেশি হবে, সেক্ষেত্রে তার লংগিটিউডিনাল স্ট্রেসের ভ্যালুটা কিন্তু তত বাড়তে থাকবে। ঠিক আছে, তার লংগিটিউডিনাল স্ট্রেন যত বেশি হবে তো স্ট্রেস তত বেশি হবে। আমরা এটা কোথা থেকে পেয়েছি, এটা আমরা পেয়েছি ফর্মস হুকস ল। হুকস বলেছে স্ট্রেন প্রপোর্শনাল টু স্ট্রেস। তবে এখানে একটা কন্ডিশন আমরা বলে এসেছি অলরেডি আগের ক্লাসে, যে ক্ষেত্রে যে কন্ডিশনটা সেটা হলো যে এটা হবে ইলাস্টিক লিমিটের মধ্যে, এটা প্রযোজ্য, এটা অ্যাপ্লিকেবল। এটা ইলাস্টিক লিমিটের মধ্যে কিন্তু বলবো যে স্ট্রেন প্রপোর্শনাল টু স্ট্রেস, এটা হচ্ছে অবশ্যই ইলাস্টিক লিমিটের মধ্যে, এটা ইলাস্টিক লিমিটের মধ্যে থাকতে হবে। ইলাস্টিক লিমিটের মধ্যে আমি বলবো তাহলে স্ট্রেন প্রপোর্শনাল টু স্ট্রেস। আচ্ছা, এতে গেলাম আমরা। এবার আমরা কার্ভটা ড্র করবো। আমি এটা বেসিক একবার রিমাইন্ড করে দিলাম তোমাদের, স্ট্রেন ভার্সেস স্ট্রেন কার্ভ, স্ট্রেন কি স্ট্রেস কি একবার মনে করিয়ে দিলাম। এরপর আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে আজকে আমাদের যে টপিক, সেটা হচ্ছে স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ। তো প্রথমেই দেখো, যেহেতু স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, তো এক্ষেত্রে আমি বলতেই পারি যে স্ট্রেস বাড়লে স্ট্রেন বাড়বে। অর্থাৎ স্ট্রেসটা যদি দ্বিগুণ বাড়ে তো স্ট্রেন বাড়বে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। স্ট্রেস যদি ইনক্রিজ করে দেন আই সে স্ট্রেন অলসো বি ইনক্রিজ, ডাইরেক্টলি। এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ এটা যদি আমরা 2 টাইমস ইনক্রিজ করি, এটাও কিন্তু 2 টাইমস ইনক্রিজ করবে। ঠিক আছে, বেসিক্যালি তাহলে আমরা এখান থেকে কার থেকে দেখতে পাচ্ছি যে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। অবশ্যই এটা ইলাস্টিক লিমিটের মধ্যে এটা প্রযোজ্য। ইলাস্টিক লিমিট ক্রস করলে তখন কিন্তু আমি আর বলতে পারবো না যে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। তো চলো, তো শুরু করা যাক। কার্ভটা ড্র করি আমরা। এরপর আমরা একবার দেখে নাও, দরকার হয় একবার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এটা। আচ্ছা চলো, তাহলে নেক্সট আমরা কার্ভটা দেখবো। মুছে দিচ্ছি তাহলে এটা। কতগুলো কন্ডিশন এখানে আছে, তো আমি বলে দিয়েছি যে এই কার্ভটা ডিপেন্ড করছে ম্যাটেরিয়ালের উপর। সবসময় যে স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ একই রকম হবে তা কিন্তু না। বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভটা কিন্তু চেঞ্জ হতে থাকে।
অল টাইম যে স্ট্রেস ভার্সেস স্ট্রেন একই হবে এটা ডিপেন্ড, এটা আলাদা, এটা কিন্তু ম্যাটেরিয়ালের উপর ভ্যারি করে। এক আর 2 নম্বর বলেছিলাম যে কোন ধরনের স্ট্রেস হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা দেখো তাহলে এক্ষেত্রে ফার্স্ট ইলাস্টিক লিমিটের মধ্যে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, অর্থাৎ আমরা জানি যদি কোনো দুটো কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি যদি এটা এক্স এটা যদি ওয়াই হয়, এখানে এক্স এবং ওয়াই যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় অর্থাৎ এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে এক্ষেত্রে কার্ভটা কেমন হয়, স্ট্রেট লাইন কার্ভ হয়, যেটাকে বলা হয় লিনিয়ার কার্ভ। মানে এক্স ইজ ইকাল টু সেখানে আমরা লিখতে পারি কে ইন্টু ওয়াই। তাহলে এক্ষেত্রে যদি আমরা এক্স ওয়াই কার্ভ ড্র করি তাহলে এটা হচ্ছে ওয়াই ইজ ইকাল টু এম এক্স, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, অর্থাৎ এটা একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তো এটা স্ট্রেট লাইন হয় বেসিক্যালি। তো এক্ষেত্রে কী হবে দেখো, এক্ষেত্রে আমার এই স্ট্রেস যেহেতু প্রপোর্শনাল টু স্ট্রেন, সেক্ষেত্রে আমরা কার্ভটা যদি ড্র করি তো দেখব আমরা এদিকে নিলাম স্ট্রেন, এদিকে আমরা নিলাম স্ট্রেন, আর এই দিক বরাবর নিলাম স্ট্রেস। তো সেক্ষেত্রে তাহলে আমরা স্ট্রেস ভার্সেস স্ট্রেন ভার্সেস স্ট্রেস কার্ভটা করবো। তাহলে ইনিশিয়ালি আমি বললাম ইলাস্টিক লিমিটের মধ্যে, তো স্ট্রেন প্রপোর্শনাল টু স্ট্রেস, অর্থাৎ ইলাস্টিক লিমিটের মধ্যে যে স্ট্রেন এবং স্ট্রেসের যে কার্ভটা হবে সেটা কিন্তু লিনিয়ারলি প্রপোর্শনাল, সেটা হচ্ছে লিনিয়ার কার্ভ হয়। বেসিক্যালি যে কার্ভটা আমরা বলবো সেই কার্ভটাকে বলবো লিনিয়ার কার্ভ। তো সোজা তাহলে লিনিয়ার কার্ভের স্ট্রেট লাইনের যে ইকুয়েশনটা কেমন হবে, তাহলে এক্ষেত্রে স্ট্রেট ফর্ম, অর্থাৎ কার্ভটা হবে স্ট্রেট, কার্ভটা কিন্তু এরকম সোজা আসবে। অর্থাৎ ইলাস্টিক লিমিটের মধ্যে দেখবো স্ট্রেস স্ট্রেন ইনক্রিজ করছে, স্ট্রেসটা ইনক্রিজ করছে। এক্ষেত্রে একটা জিনিস মাথা রাখবে যে সাধারণত কি হয় স্টিল বডির ক্ষেত্রে, যে স্ট্রেনটা বাড়ার সঙ্গে সঙ্গে স্ট্রেসটা একটু বেশি বাড়ে, সে যে লিনিয়ারলি বাড়ছে, লিনিয়ার ইনক্রিজটা লিনিয়ারলি ইনক্রিজ হবে, কিন্তু কার্ভটা দেখো স্ট্রেস, এই কার্ভটা একটু স্ট্রেসের দিক বরাবর হয়। এটা কিন্তু ঠিক মিড বরাবর না, 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে না, কিন্তু এটা স্ট্রেসের দিকের বরাবর, কিছুটা স্ট্রেসের এই দিক বরাবর কার্ভটা আমাদেরকে ড্র করতে হয়। তো ফার্স্ট এটা ইলাস্টিক লিমিটের মধ্যে, ইলাস্টিক লিমিটের মধ্যে আমরা দেখছি এই যে কার্ভটা, এটা কানেক্ট করবো লিনিয়ার কার্ভ। এটা এক্ষেত্রে স্ট্রেন প্রপোর্শনাল টু স্ট্রেস, অর্থাৎ এটা স্ট্রেন প্রপোর্শনাল টু স্ট্রেস হচ্ছে। তো এরপরে আমরা কি দেখবো, এরপরে আমি আসছি ইলাস্টিক লিমিটের মধ্যে বলি এই কার্ভটা। তো এই কার্ভটা থেকে আমরা কী কী ডিটারমাইন করতে পারি, এই কার্ভটার দিকে দেখো, এটা একটা স্ট্রেট লাইনের কার্ভ, কার্ভ। তো আমরা জানি ম্যাথে অলরেডি শিখে এসেছি স্ট্রেট লাইনের ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমরা স্লোপ, কোনো একটা কার্ভের স্লোপ নির্ণয় করতে পারি। তাহলে এর যদি আমরা স্লোপ ডিটারমাইন করি, দেখো প্রত্যেকটা কার্ভের প্রত্যেকটা পোর্শন কিন্তু থেকে আমরা অনেক কিছু জিনিস জানতে পারবো। তো ভালো করে তোমরা দেখো, কারণ প্রত্যেকটা কার্ভের প্রত্যেকটা পার্ট, অর্থাৎ আমি যে ফার্স্ট যে পার্টটা ড্র করেছি, যে ক্ষেত্রে আমি বলেছি স্ট্রেন প্রপোর্শনাল টু স্ট্রেস, অর্থাৎ এই যে লাইনটা এটা একটা লিনিয়ার লাইন, এটা একটা লিনিয়ার স্ট্রেট লাইনের কার্ভ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি ডিটারমাইন করতে পারি, দেখো এই পয়েন্টের নাম দিলাম ও, আর এই পয়েন্টের নাম দিলাম আমি এ পয়েন্ট। তো ও এ কার্ভ থেকে আমরা যদি ওই কার্ভের স্লোপ ডিটারমাইন করি, স্লোপ আমরা যদি স্লোপ ডিটারমাইন করি, স্লোপটা হবে এক্ষেত্রে স্লোপ, এই স্লোপটা থেকে আমরা কি ডিটারমাইন করতে পারি, তাহলে বেসিক্যালি স্লোপ হচ্ছে এক্ষেত্রে, আমি স্লোপ ডিটারমাইন করা মানে এই স্লোপটা থেকে যেটা পাবো সেটা হচ্ছে, স্লোপটা কি হবে না, স্লোপ মানে যেটাকে আমরা বলি নতি, বাংলাতে বলা হয় নতি। তো নতি কীভাবে ডিটারমাইন করতে হয়, নতি হচ্ছে, নতি বেসিক্যালি কি, এটা ইজিক্যাল টু আমরা বেসিক্যালি বলবো ট্যান থিটা, এটা বেসিক্যালি হচ্ছে ট্যান থিটা। অর্থাৎ এটা যদি থিটা অ্যাঙ্গেল করে, তো এটা যদি থিটা অ্যাঙ্গেল করে, কোনটা এটা, এটা যদি আমার থিটা অ্যাঙ্গেল করে, তো এই স্ট্রেট লাইনে, অর্থাৎ এই যে কার্ভটা দেখেছি দেখছো, এই কার্ভটা ট্যান থিটাটাই হবে স্লোপ। তাহলে এক্ষেত্রে ট্যান থিটার ভ্যালুটা কত হবে না, এক্ষেত্রে ট্যান থিটাটা হবে, আমি বলবো ট্যান থিটা নিশ্চয়ই হবে, যদি আমরা স্মল এলিমেন্টারি একটা পোর্শন এখানে নিই, তাহলে এইটা যদি এই দিকটা আমরা এক্স ধরি, তাহলে এটা হবে ডি, এটা হচ্ছে ডি ওয়াই, আর এটা হবে ডি এক্স, এটাকে এটা অলসো থিটা, এটা থিটা অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি, ট্যান থিটা দিস ইজ ইকুয়াল টু ডি ওয়াই বাই লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস, দিস ইজ dy বাই dx। দেখো dy বলতে চেঞ্জ ইন স্ট্রেস, আর dxটাকে দিয়ে কি বোঝাচ্ছে, স্মল, আমি স্মল পোর্শনটা এই কার্ভের মধ্যে একটা স্মল এলিমেন্টারি পোর্শন নিলাম, এই পোর্শনটার ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমি বললাম তার ক্ষেত্রে ট্যান থিটা হবে dy বাই dx, dyটা হচ্ছে চেঞ্জ অফ স্ট্রেস, আর dxটা হবে চেঞ্জ অফ স্ট্রেন। তো dy বাই dx বেসিক্যালি হচ্ছে চেঞ্জ অফ স্ট্রেস, স্ট্রেস বাই চেঞ্জ অফ
স্ট্রেন। তো স্ট্রেস ভার্সাস স্ট্রেন যেটাকে আমরা কি বলি ইয়ং মডিউলাস, সেক্ষেত্রে স্ট্রেস বলতে যেটা আমরা নিয়েছি এটা স্টিলের ক্ষেত্রে নিয়েছি। ফার্স্ট টাইম বলে দিয়েছি আমাদের যে কার্ভটা করছি সেটা স্টিল, আর এর ক্ষেত্রে যেটা নিয়েছি সেটা হচ্ছে লংগিটিউডিনাল। এক্ষেত্রে আমরা যে স্ট্রেস ভার্সেস স্ট্রেনের যে কার্ভটা করছি সেটা লংগিটিউডিনাল স্ট্রেস ভার্সেস স্ট্রেন। তাহলে এক্ষেত্রে দেখো তাহলে স্ট্রেস চেঞ্জ অফ স্ট্রেস বাই চেঞ্জ অফ স্ট্রেন, দিস ইজ ইকুয়াল টু কি ইয়ং মডিউলাস। ইয়ং মডিউলাস। তাহলে আমরা এই কার্ভের এই যে স্ট্রেট লাইন যে কার্ভটা পেলাম, অর্থাৎ ওই কার্ভ থেকে আমরা কিন্তু ইয়ং মডিউলাসের ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারি। তাই এর ইয়ং মডিউলাস কত হবে, এক্ষেত্রে আমরা ট্যান থিটা যেমন থিটা অ্যাঙ্গেল বলে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কার্ভ থেকে কোনো একটা ম্যাটেরিয়ালের যদি আমাকে স্ট্রেন ভার্সেস স্ট্রেসের কার্ভ বলে দেওয়া থাকে, তাহলে সেই কার্ভ থেকে আমরা কিন্তু ইয়ং মডিউলাসের ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারি। তাহলে এক্ষেত্রে ইয়ং মডিউলাস কত হবে, দিস ইজ ইকুয়াল টু ট্যান থিটা, দিস ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে এই কার্ভটা দেখো ইলাস্টিক লিমিটের মধ্যে এই কার্ভটা কিন্তু সোজা স্ট্রেট লাইন লিনিয়ার কার্ভ, এই কার্ভটার নাম হচ্ছে লিনিয়ার কার্ভ। ওই কার্ভটা হচ্ছে ও এই লিখে দিচ্ছি, দিস ইজ লিনিয়ার কার্ভ। এই কার্ভটা আমরা বলি লিনিয়ার কার্ভ, কারণ এক্ষেত্রে ওয়েটার ক্ষেত্রে লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে তো স্ট্রেসের সঙ্গে স্ট্রেন। অর্থাৎ এই দেখো ওয়ে পোর্শনটা আরও অনেক কিছু জিনিস ডিটারমাইন করে। এই ওয়ে পোর্শনটা হচ্ছে কিন্তু ইলাস্টিক প্রপার্টি, অর্থাৎ ম্যাটেরিয়ালের যা ইলাস্টিক প্রপার্টি আছে সেই ইলাস্টিক প্রপার্টিগুলো কিন্তু এক্ষেত্রে হোল্ড করবে। সমস্ত ইলাস্টিক প্রপার্টিগুলো কিন্তু দেখবো এক্ষেত্রে হোল্ড করছে। অর্থাৎ ইলাস্টিক এই যে এ পয়েন্টটাকে আমরা একটা নাম দিই লিমিট অফ হুকস, ঠিক আছে। এই পয়েন্টটা একটা নির্দিষ্ট নাম আছে, অর্থাৎ যে পয়েন্ট পর্যন্ত আমরা দেখবো ইলাস্টিক প্রপার্টিটা হোল্ড করছে, এই পয়েন্টটা একটা বেসিক্যালি নাম আছে, সেটা হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটি। এটাকে বলা হয় লিমিট অফ প্রপোর্শনালিটি, লিখে দিচ্ছি। এই পয়েন্টটা হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটি। লিমিট অফ প্রপোর্শনালিটি। আর এই যে রিজিয়নটা, এটা কিন্তু ওই রিজিয়নটা হচ্ছে হুকস ল অ্যাপ্লিকেবল। ক্ষেত্রে হুকস ল অর্থাৎ ইলাস্টিক লিমিটের মধ্যে এটা হুকস ল অ্যাপ্লিকেবল, হুকস ল অ্যাপ্লিকেবল বা ওবেড। তাহলে এই রিজিয়নের মধ্যে ওই রিজিয়নের মধ্যে হুকস ল অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, তারপরে দেখো যদি এরপরে যদি আমরা দেখি কার্ভটা, এক্ষেত্রে এরপরে যদি আমি স্ট্রেনকে আরও ইনক্রিজ করি তো কী হবে না, এরপরে যদি আমি স্ট্রেন আরও বাড়াই তাহলে দেখবি স্ট্রেসটা কীভাবে চেঞ্জ হচ্ছে। দেখো সেক্ষেত্রে স্ট্রেন আর লিনিয়ারলি ইনক্রিজ করবে না, সেক্ষেত্রে লিনিয়ারলি চেঞ্জ না হয়, ঠিক এরকম হবে চেঞ্জ হবে। তাহলে কার্ভটা আমাদের এরকম আসবে। পরে আমরা দেখবো যদি স্ট্রেনটাকে আরও ইনক্রিজ করতে থাকি তাহলে দেখবো স্ট্রেসটা কীভাবে চেঞ্জ হচ্ছে না। এরপরে দেখো এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টের একটা নাম দিলাম, এই পয়েন্টটা হচ্ছে আমার এই পয়েন্ট না, এই পয়েন্ট পর্যন্ত কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল স্ট্রেন প্রপোর্শনাল টু স্ট্রেস, কিন্তু এখান থেকে দেখো এই পয়েন্ট, এই নাম দিলাম আমি একটা পয়েন্ট বি পয়েন্ট। আচ্ছা, এইখানে আরেকটা পয়েন্টের নাম দিলাম দিস ইজ আ পয়েন্ট সি পয়েন্ট। দেখো আমি কার্ভের কতগুলো পয়েন্ট আমি লিখলাম। প্রথমে লিখলাম এ পয়েন্ট থেকে লিখলাম বি পয়েন্ট, সি পয়েন্ট। আচ্ছা দেখো বি পয়েন্টটা এখানে না দিয়ে আমি বি পয়েন্টটা এটা এ পয়েন্ট, এটা দিলাম বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, আচ্ছা এটা ডি পয়েন্ট, আর এটা ই পয়েন্ট। পুরো কার্ভটা আমরা এক্ষেত্রে ড্র করলাম। এক্ষেত্রে আমরা যদি স্ট্রেন ভার্সেস স্ট্রেসের পুরো কার্ভটা ড্র করি তাহলে দেখবো, তাহলে ও পয়েন্ট, সরি এটা হচ্ছে আমার ও পয়েন্ট। তো আর ধীরে ধীরে ফার্স্টে লিনিয়ারলি ইনক্রিজ করলো, তারপর কিন্তু স্ট্রেন বাড়ার সাথে সাথে স্ট্রেস কিন্তু সে হারে বাড়লো না। এক্ষেত্রে যেমন স্ট্রেন যে হারে বাড়ছিল, অর্থাৎ রেট অফ স্ট্রেন যেভাবে চেঞ্জ হচ্ছিল, স্ট্রেসটা কিন্তু লিনিয়ারলি বাড়ছিল। কিন্তু দেখো এই রিজিয়ানটাতে, অর্থাৎ এ বি রিজিয়ানটাতে, এইটুকু রিজিয়ানটাতে এ থেকে বিতে, এতে কিন্তু এই যে কার্ভটা এটা কিন্তু লিনিয়ার কার্ভ না, এই বি কার্ভটা কিন্তু লিনিয়ার কার্ভ না। আচ্ছা নিচেরটা মুছে দিচ্ছে। তাহলে ও এর কার্ভ সম্বন্ধে আমি বলেছি। এরপরে আমি যে পার্টটা আলোচনা করবো সেটা হচ্ছে এ বি পোর্শনটা, হচ্ছে এ বি পোর্শন। তাহলে এ বি পোর্শনটা নিয়ে আলোচনা করবো। এই রিজিয়নটা টোটাল কার্ভের আমি কতগুলো রিজিয়নে ভাগ করেছি দেখো, একটা ও এ রিজিয়ন,
একটা এবি রিজিয়ন, একটা বিসি রিজিয়ন, একটা সিডি রিজিয়ন, একটা ডিই রিজিয়ন। তো অলরেডি আমি ওএ রিজিয়ন সম্বন্ধে বলেছি, এবার চলে আসি এবি রিজিয়ন। দেখো এবি রিজিয়নটার ক্ষেত্রে কি হবে না, এবি রিজিয়নের ক্ষেত্রে না এক্ষেত্রে কিন্তু স্ট্রেন প্রপোর্শনাল টু স্ট্রেস হুকস ল কিন্তু আমি বলতে পারবো না এক্ষেত্রে, যেমন লিনিয়ারলি, অর্থাৎ আমি ফার্স্টেই বলি এবি পোর্শনটা যে কার্ভটা এটা হচ্ছে নন লিনিয়ার কার্ভ, এটা লিনিয়ার না, এটা হয় নন লিনিয়ার কার্ভ। এই কার্ভটাকে আমরা লিনিয়ার কার্ভ বলতে পারি না, এই কার্ভটাকে আমরা বলবো নন লিনিয়ার কার্ভ। কোন পোর্শনটা না এবি পোর্শনটা, কারণ এক্ষেত্রে লিনিয়ারলি ইনক্রিজ করছে না, অর্থাৎ এক্ষেত্রে হুকস ল অ্যাপ্লিকেবল না, অর্থাৎ এক্ষেত্রে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন আমি কিন্তু বলতে পারি না। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, এই যে এবি পোর্শনটা যেটা বললাম এ থেকে বি পোর্শনটা, এই পোর্শনে কিন্তু ইলাস্টিক প্রপার্টি থাকবে, অর্থাৎ এটা ইলাস্টিক লিমিটের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ এবি পোর্শনটা ইলাস্টিক লিমিটের বাইরে, ইলাস্টিক লিমিটের মধ্যে যে কার্ভটা পেয়েছি সেটা হচ্ছে ও এ কার্ভ, কিন্তু এবি কার্ভটা কিন্তু ইলাস্টিক লিমিটের বাইরে, অর্থাৎ এবি পোর্শনটাতে যে পোর্শন আমি দেখালাম এবি পোর্শন, এই এবি পোর্শনে কিন্তু ইলাস্টিক প্রপার্টি থাকে, অর্থাৎ ইলাস্টিক প্রপার্টিটা কি না, যদি কোনো ম্যাটেরিয়ালকে স্ট্রেনটাকে যদি ইনক্রিজ করে তাহলে কী হয়, সেক্ষেত্রে স্ট্রেস প্রডিউস হয়, এক্ষেত্রে কিন্তু স্ট্রেস প্রডিউস হবে কোন পোর্শনটা না হচ্ছে এবি পোর্শনটার ক্ষেত্রে। দেখো এই যে বি পয়েন্টটাকে, এই বি পয়েন্টটাকে বলা হয় ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট বা একটা নাম আছে সেটা হচ্ছে ইল্ড পয়েন্ট, ইল্ড পয়েন্ট, ইলাস্টিক লিমিট বা ইল্ড পয়েন্ট। ভালো করে এখানে খেয়াল করে, এই যে এ থেকে বি অর্থাৎ এই রিজিয়নটাতে কি হয় বেসিক্যালি, তো এই রিজিয়নের ক্ষেত্রে আমি বলবো স্ট্রেন প্রপোর্শনাল টু স্ট্রেস, অর্থাৎ এক্ষেত্রে আমরা আমি যেটা বলেছিলাম ফার্স্ট টাইম, তার ক্ষেত্রে বলেছিলাম যে একটা স্টিল ছিল, এটা তার ইনিশিয়াল লেন্থ ছিল, বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছিলাম, ফলে তার লেন্থটা ইনক্রিজ করে এটা হলো, তাহলে এটা আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে লেন্থটা ইনক্রিজ করেছি, ঠিক আছে। তো আমরা কি আস্তে আস্তে স্ট্রেনটাকে ইনক্রিজ করছি, দেখলাম স্ট্রেসের নিচারটা দেখছি, তাহলে ফার্স্টে স্ট্রেন ইনক্রিজ করছি, স্ট্রেস এভাবে লিনিয়ারলি ইনক্রিজ করছে, যখন এ পোর্শনটা পর আমি বলছি এই পোর্শনটা পর অর্থাৎ ইলাস্টিক লিমিট ওভারকাম করার পর যদি আমি তারপরে যদি স্ট্রেনটাকে ইনক্রিজ করি, অর্থাৎ তারপরে যদি আমি এর ডিফর্ম করি, অর্থাৎ বাইরে থেকে এফ ফোর্স অ্যাপ্লাই করে ডিফর্ম করি, তাহলে দেখা যাচ্ছে যে স্ট্রেস ইনক্রিজ করছে বাট নন লিনিয়ারলি ইনক্রিজ করছে, লিনিয়ারলি না নন লিনিয়ারলি ইনক্রিজ করছে। তো এই পোর্শনে কি হবে, যদি আমরা মানে এ থেকে বি রিজিয়নে কিন্তু এখানে হুকস ল অ্যাপ্লিকেবল না, এক্ষেত্রে হুকস ল কিন্তু মাথায় রাখতে হবে, হুকস ল অ্যাপ্লিকেবল না, কোন রিজিয়ন থেকে এপি রিজিয়নে হুকস ল অ্যাপ্লিকেবল না। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্ষেত্রে এ থেকে বি রিজিয়নের মধ্যে যদি আমি স্ট্রেনটাকে ইনক্রিজ করি, যদি এটাকে ডিফর্ম করে যদি আমি ছেড়ে দিই, অর্থাৎ এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে ডিফর্ম করলাম, তারপর আমি এক্সটার্নাল ফোর্সটাকে জিরো করে দিলাম, তাহলে সে আবার আগের রিজনে অর্থাৎ সে আগের কন্ডিশনে ফিরে আসবে। অর্থাৎ এক্ষেত্রে কি এফ ফোর্স অ্যাপ্লাই করে যখন আমি স্মল এল ইনক্রিজ করলাম, এরপরে যদি আমি এফটাকে জিরো করে দিই, অর্থাৎ এক্ষেত্রে ডিফর্মিং ফোর্সটাকে জিরো করে দিই, তাহলে বস্তুটা তার আগের অবস্থায় ফিরে আসছে। তো এবি রিজনের মধ্যে সেই কেসটা ঘটবে, অর্থাৎ এক্ষেত্রে ডিফর্ম করছে, অর্থাৎ স্ট্রেন বাড়াচ্ছি স্ট্রেস বাড়ছে, স্ট্রেন বাড়াচ্ছি স্ট্রেস বাড়ছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ডিফর্ম করার পর যদি ছেড়ে দিই, অর্থাৎ ডিফর্মিং ফোর্সটাকে যদি আমি জিরো করে দিই, তাহলে দেখা যাচ্ছে বস্তুটা আগের অবস্থায় ফিরে আসছে, অর্থাৎ এক্ষেত্রে ইলাস্টিক প্রপার্টি মেনটেন করছে, কিন্তু হুকস ল অ্যাপ্লিকেবল না, বিকজ এটা নন লিনিয়ার কার্ভের জন্য। আচ্ছা, আর বি পয়েন্টটাকে আমি বললাম, বি পয়েন্ট, এই পয়েন্টের একটা নাম আছে সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট, পয়েন্টটাকে বলা হয় ইল্ড পয়েন্ট। আচ্ছা, এবার আমি বি পয়েন্ট চলে এলাম, এবার আমার বি রিজন সম্বন্ধে জানতে পারলাম, তাহলে এবি রিজনটা নন লিনিয়ার কার্ভ, এই ক্ষেত্রে ইলাস্টিক লিমিট, বি পয়েন্টটাকে বলে ইলাস্টিক লিমিট বা পয়েন্টার যে স্পেসিফিক নাম আছে সেটাকে আমরা বলি ইল্ড পয়েন্ট। এরপর যদি দেখো বিসি, বিসি পোর্শন, এর ফলে কি বিসি পোর্শন বলতে কি না, এক্ষেত্রে আমি স্ট্রেন আরও বাড়াচ্ছি, দেখো স্ট্রেনটাকে ধীরে ধীরে ইনক্রিজ করছি, এক্ষেত্রে স্ট্রেন আরও বাড়াচ্ছি, স্ট্রেন আরও যদি বাড়ায় সেক্ষেত্রে কি হবে, স্ট্রেন আরও বাড়ালে এই বিসি রিজিয়নটা, অর্থাৎ বিসি রিজিয়নটা, এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই যে রিজিয়ন বিসি রিজিয়ন, তো এই রিজনে অর্থাৎ এক্ষেত্রে কি স্ট্রেনটাকে আরও ইনক্রিজ করা হচ্ছে, তো স্ট্রেন যখনই ইনক্রিজ আরও বেশি ইনক্রিজ করবো তখন হবে কি না, এক্ষেত্রে আর আগের যে আমি বলেছিলাম যে ইলাস্টিক প্রপার্টি, অর্থাৎ এবি রিজনে যেমন ইলাস্টিক প্রপার্টি হল্ড করছিল, অর্থাৎ যখন আমার স্ট্রেনটা এইটা ছিল ইলাস্টিক, এর থেকে যখন স্ট্রেনটাকে আমি বাড়ালাম, এতটা পর্যন্ত স্ট্রেনটাকে যখন বাড়ালাম, অর্থাৎ এখান থেকে স্ট্রেনটাকে বাড়িয়ে যখন এতদূর করলাম, ততদূর পর্যন্ত আমার স্ট্রেস ইনক্রিজ করছিল, নন লিনিয়ারলি ইনক্রিজ করছিল, এই যে কার্ভটা যদি এখানে দেখি পয়েন্টটাকে আমরা যদি দেখি, এটা হচ্ছে এই পয়েন্ট, অর্থাৎ তখন স্ট্রেন এটা ছিল, এক্ষেত্রে স্ট্রেন আমার এটা আছে,
তো এই স্ট্রেনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে স্ট্রেস বাড়ছে কিন্তু নন লিনিয়ারলি হয়ে বাড়ছে, কিন্তু বিসি রিজিয়নটা দেখো, বিসি এবার চলে আসে আমরা বিসি রিজিয়ন। তো বিসি রিজিয়নটাতে ভালো করে দেখো, বিসি রিজিয়ন, এই রিজিয়নে কিন্তু এক্ষেত্রে কিন্তু আর ইলাস্টিক প্রপার্টি হোল্ড করবে। এরপরে স্ট্রেন যদি আমি আরও বাড়তে থাকি, অর্থাৎ বি এতদূর পর্যন্ত এলাম, ঠিক আছে, ইলাস্টিক প্রপার্টি হোল্ড করছিল, কিন্তু বি থেকে যখনই আমি সি অর্থাৎ স্ট্রেনটাকে আমি যখন এতটা বাড়িয়ে দেবো, তখন কি হবে দেখো, তখন বস্তু কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। অর্থাৎ এক্ষেত্রে আমি ডিফর্মিং ফোর্সটাকে আরও বাড়ালাম, পরে স্ট্রেন বাড়লো, তো স্ট্রেন বাড়লে বাড়ার পর যদি আমি যদি ডিফর্মিং ফোর্সটাকে আবার জিরো করে দিই, তাহলে কিন্তু বস্তু কখনোই আবার তার আগের অবস্থায় ফিরে আসছে না। অর্থাৎ বিসি এই রিজিয়ন কিন্তু ইলাস্টিক প্রপার্টি হোল্ড করে না। এক্ষেত্রে ইলাস্টিক যে প্রপার্টি আছে মেটেরিয়ালের ক্ষেত্রে, ইলাস্টিক প্রপার্টিটা হোল্ড করে না, ইলাস্টিক প্রপার্টি কিন্তু বিসি রিজিয়নে হোল্ড করে না। আচ্ছা, কি হয় যদি আমরা বিসি রিজিয়নে আসার পর যদি আমি যদি এক্সটার্নাল ফোর্সটাকে অর্থাৎ ডিফর্মিং ফোর্সটাকে যদি জিরো করে দিই, সে তো আগের অবস্থায় ফিরে আসবে না, বরং কি হবে, এফটাকে জিরো করলে সে আগের অবস্থায় ফিরে না এসে যদি আমরা এখানে আমরা ধরো সি পর্যন্ত স্ট্রেন অ্যাপ্লাই করলাম, সি পর্যন্ত স্ট্রেন অ্যাপ্লাই করে যদি করি, তাহলে সি পর্যন্ত স্ট্রেন অ্যাপ্লাই করে যদি আমি এখন ডিফর্মিং ফোর্সটাকে জিরো করে দিই, তাহলে দেখবো ডিফর্মিং ফোর্সটা দিয়ে পর আমি আবার এই পয়েন্টে আসার পর, অর্থাৎ এতটা পরিমাণ স্ট্রেন অ্যাপ্লিকেবল করার পর, এখানে পর্যন্ত স্ট্রেন এতটা বাড়িয়ে দেওয়ার পর আমি যদি ডিফর্মিং ফোর্সটাকে জিরো করে দিই, তাহলে দেখবো যে ডিফর্মিং ফোর্সটাকে জিরো করলে দেখবো এখানে ডিফর্মিং ফোর্স জিরো, তো ডিফর্মিং ফোর্স জিরো হলেও একটা স্ট্রেন তার মধ্যে রয়ে যাবে, অর্থাৎ স্ট্রেস জিরো হয়ে গেল। ডিফর্মিং ফোর্স জিরো বলতে স্ট্রেস জিরো, ডিফর্মিং ফোর্স অর্থাৎ আমি এটাকে যদি জিরো করে দিই, ফলে কি হবে, স্ট্রেসটা জিরো হয়ে গেল, কিন্তু স্ট্রেস জিরো হওয়ার সত্ত্বেও কিন্তু কি দেখা যাচ্ছে, একটা স্ট্রেন তার মধ্যে রয়ে যাচ্ছে, অর্থাৎ তার মধ্যে একটা ডিফর্ম হয়ে রয়ে যাচ্ছে। অর্থাৎ এতটা সাপোজ ধরলাম এতটা পর্যন্ত ছিল আমার সি পোর্শন, এরপর আমি কি করলাম, লেন্থটাকে আরও ইনক্রিজ করলাম, এই ইনক্রিজ করে যখন আমি ছেড়ে দেবো, যখন এফটাকে জিরো করে দেবো, তখন কিন্তু আমরা কি দেখবো, এক্ষেত্রে এফটাকে যদি আমরা জিরো করে দিই, তাহলে আমরা যেটা অবজার্ভ করবো, আর একটু বাড়িয়ে যদি এফটাকে জিরো করে দিই, তাহলে দেখবো বস্তুটা এফ জিরো হয়ে গেলে তার মধ্যে একটা স্ট্রেন থেকেই যাবে, অর্থাৎ সে আবার পুনরায় যে এই অবস্থান থেকে সে এই অবস্থানে ফিরতে পারবে না, সে কী হবে, তার মধ্যে কিছুটা পরিমাণ ডিফর্মেশন থেকেই যাবে, অর্থাৎ সে কিছুটা তার লেন্থ ডিফর্ম হয়েই রয়ে যাবে। তাহলে এবার দেখবো বিশের রিজনে আমি তাহলে কী বললাম, তাহলে আমি এক্ষেত্রে যদি স্ট্রেন আরও ইনক্রিজ করি, তাহলে দেখ, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, এই যে আমি কার্ভটা ড্র করছি, দেখো এই লাইনটা মোটামুটি এই যে ও এর সাথে প্রায় প্রপোর্শনাল থাকে। তো বিসি রিজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমরা ডিফর্মিং ফোর্স জিরো করে দিই, তো তার মধ্যে একটা স্ট্রেন রয়ে যাচ্ছে, যে স্ট্রেন দেখো একটা স্ট্রেন তার মধ্যে ডিফর্ম থেকে যায়। তাহলে এই ক্ষেত্রে একটু লিখে রাখো, এই রিজনের ক্ষেত্রে রেস্টোরিং ফোর্স, রেস্টোরিং ফোর্স যদি জিরো করে দিই, তাহলে সেক্ষেত্রে আমার কিছুটা পরিমাণ স্ট্রেন অর্থাৎ কিছুটা ডিফর্ম থেকে যায়, স্ট্রেন কিন্তু জিরো হয় না, স্ট্রেন নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ স্ট্রেন কিন্তু জিরো হয় না, তার মধ্যে কিছুটা পরিমাণ স্ট্রেন থেকে যায়। আচ্ছা, এরপরে দেখো এই বি থেকে এই ডি, এই যে রিজিয়নটাকে আমি এক্সপ্লেনেশন করছি, বিসি রিজিয়ন সম্বন্ধে বললাম। এরপরে যদি আমি আরও স্ট্রেন বাড়াই, আমি এটাকে আরও ইনক্রিজ করি, অর্থাৎ লেন্থটাকে আরও ইনক্রিজ করি, তখন কি দেখবো, দেখো সেক্ষেত্রে কি হয়, যদি আমি বিডি রিজিয়নটাকে দেখি, পুরো এই বিডি রিজিয়নটাকে বলা হয় এটা ইলাস্টিক প্রপার্টি থাকে না, এতদূর পর্যন্ত ইলাস্টিক প্রপার্টি ছিল আমি বললাম, এক্ষেত্রে পর্যন্ত এতদূর পর্যন্ত ইলাস্টিক প্রপার্টি ছিল, কিন্তু এতদূর পর্যন্ত হচ্ছে হুকস ল অ্যাপ্লিকেবল, কিন্তু এতদূর পর্যন্ত ইলাস্টিক প্রপার্টি হোল্ড করছিল, কিন্তু বিডি রিজন এটা কিন্তু আর পার্টিকেলের মধ্যে ইলাস্টিক প্রপার্টি থাকে না, তাই এটাকে বলে প্লাস্টিক প্রপার্টি হোল্ড করে, এটাকে আমরা বলি জানি প্লাস্টিক প্রপার্টি, যেখানে ইলাস্টিক প্রপার্টি হোল্ড করে সেই প্রপার্টিটাকে আমরা বলি প্লাস্টিক প্রপার্টি। তাহলে বিডি রিজনটাকে বলে প্লাস্টিক প্রপার্টি, কারণ এক্ষেত্রে ইলাস্টিক যে প্রপার্টি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যে ডিফর্মিং ফোর্স জিরো করে দিলে আবার সে পুনরায় আগের অবস্থায় ফিরে আসে, কিন্তু এক্ষেত্রে আর আগের অবস্থায় ফিরে আসে না, তো এই প্রপার্টিটাকে আমরা বলি প্লাস্টিক প্রপার্টি। তো এই বিডি রিজিয়নটাকে বলা হয় প্লাস্টিক প্রপার্টির মধ্যে চলে এসেছে বিডি রিজিয়নটা। এক্ষেত্রে একটা জিনিস দেখো, স্ট্রেন বাড়ার সাথে সাথে স্ট্রেন যখন বাড়াচ্ছে, স্ট্রেস কিন্তু বাড়ছে, কিন্তু স্লোলি বাড়ছে, স্ট্রেন বেশি ইনক্রিজ করছে, কিন্তু মানে মোর স্ট্রেন বাট লেস স্ট্রেস, কোন রিজিয়নটাতে বিডি রিজিয়নের ক্ষেত্রে। কিন্তু একটা সময় গিয়ে দেখো স্ট্রেসের ভ্যালুটা কিন্তু ম্যাক্সিমাম হয়ে গেছে, একটা নির্দিষ্ট ট্রেনে যাওয়ার পর একটা নির্দিষ্ট ট্রেনের জন্য স্ট্রেস কিন্তু ম্যাক্সিমাম, এরপরে কিন্তু আমি স্ট্রেন যখন ইনক্রিজ করবো তখন আমরা দেখছি স্ট্রেস কিন্তু ডিক্রিজ করছে।
এবার দেখো এই ডি পয়েন্টটাকে বলা হয়, ডি পয়েন্টটাকে আমরা বলবো, ডি পয়েন্টটাকে বলা হয় ব্রেকিং স্ট্রেস, ম্যাক্সিমাম স্ট্রেস। এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস, ম্যাক্সিমাম স্ট্রেস বা একটা এটাকে আমরা বলি এক্ষেত্রে স্ট্রেসের কারণটা ম্যাক্সিমাম হচ্ছে, এটাকে বলে ব্রেকিং স্ট্রেস। ব্রেকিং স্ট্রেস বাংলায় বলা হয় অসহ পীড়ন, অসহ পীড়ন। অর্থাৎ ব্রেকিং স্ট্রেসের পর যদি স্ট্রেন ইনক্রিজ করি, এটা তো ম্যাক্সিমাম, এরপরে যদি আমি আরও আমি যদি তার লেন্থ আরও ইনক্রিজ করি আর আরও বেশি ডিফর্ম করি, তাহলে সে কিন্তু কী হয়ে যায়, ভেঙে যায়। পার্টিকেলটা আগের অবস্থায় না গিয়ে, কিছুটা আগের অবস্থায় না গিয়ে কী হয়ে যায়, ভেঙে যায়। আমরা দেখছিলাম সি থেকে ডি, এই যে রিজিয়নটা বলছিলাম সিডি রিজিয়নটার ক্ষেত্রে এখান থেকে এখান পর্যন্ত পার্টিকেলটি কিন্তু ব্রেক করছে না, কিন্তু আফটার ডে কিন্তু ব্রেক করবে। এটা হচ্ছে তার অসহ পীড়ন। এই ম্যাক্সিমাম যে স্ট্রেসটাকে, এটাকে আমরা বলি বিডি পয়েন্টটাকে বলে ম্যাক্সিমাম স্ট্রেস। এখানে স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে স্ট্রেনের ক্ষেত্রে, যেটাকে বলি অসহ পীড়ন। এরপরে যদি আমি আরও বেশি স্ট্রেন করি, অর্থাৎ আরও বেশি ডিফর্ম করি, মানে লেন্থটাকে টেনে আমি আরও বড় করে দিলাম, তাহলে সে তার আগের অবস্থায় ফিরবেই না, সে সাথে উল্টো দিকে কী হবে না, ম্যাটেরিয়ালটা ব্রেক করবে। এটা ছিল ডি পয়েন্ট, এটা ছিল আমাদের সিডি কার্ভ। আচ্ছা, এটাকে প্লাস্টিক প্রপার্টি না বলে এই রিজিয়নটাকে নাম দিলাম বিডি রিজিয়ন। এটাকে আমি একসাথে করবো প্লাস্টিক রিজিয়ন, রিজিয়নটাকে বেসিক্যালি প্লাস্টিক রিজিয়ন বলা হয়। তাহলে এটা বুঝতে পারলে ডি পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস, যেটাকে বলা হয় ব্রেকিং স্ট্রেস বা অসহ পীড়ন। আচ্ছা, এবার চলে যাই আমরা ডি থেকে ই রিজিয়নের ক্ষেত্রে। তাহলে মোটামুটি বিডি রিজিয়নটা বুঝতে পারলে, এই রিজিয়নের ক্ষেত্রে আমি যদি আরও বাড়তে থাকি, সে হয়তো কিছুটা পোর্শন, অর্থাৎ সি থেকে ডি, অর্থাৎ বেসিক্যালি বি থেকে ডি, এই পোর্শনের মধ্যে আমি যদি এটা লেন্থটাকে ইনক্রিজ করি, তাহলে সে কিছুটা আমরা পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসে না ম্যাটেরিয়ালটা, অর্থাৎ সে এখান থেকে এই অবস্থায় ফিরে আসবে না, তবে কিছুটা পরিমাণ ফিরে আসছে না, কিছুটা তার মধ্যে আমি বললাম ইনিশিয়ালি স্ট্রেংথ থেকে যায়। কিন্তু আফটার ডি এর পর কিন্তু তা কিন্তু হবে না। তাহলে এরপরে আমরা দেখবো ডিই রিজিয়ন। দেখো, এবার চলে যাই আমরা ডিই রিজিয়নের ক্ষেত্রে। ডিই এই রিজিয়ন, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস হওয়ার পর কিন্তু স্ট্রেসের ভ্যালু দেখলাম এক্ষেত্রে আবার ধীরে ধীরে ডিক্রিজ করছে। বেসিক্যালি এক্ষেত্রে যে পয়েন্ট ই আছে, এই পয়েন্ট ই পয়েন্টের একটা নাম আছে। ই পয়েন্টের নামটা কি না, ই পয়েন্টের যে নাম সেটাকে বলা হয় ফ্র্যাকচার পয়েন্ট। ই পয়েন্টটাকে বলা হয় ফ্র্যাকচার পয়েন্ট, ফ্র্যাকচার পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা বলবো ফ্র্যাকচার পয়েন্ট। দেখো কি হয়, বেসিক্যালি এই জায়গাটা একটু বোঝা গেছে, এক্ষেত্রে ভাগ করে কার্ভ একটু ড্র করছি। দেখো এই ক্ষেত্রে কি হয়, এই ডিই রিজিয়নের ক্ষেত্রে আমি এটাকে ইনক্রিজ করে স্ট্রেনটাকে বাড়িয়ে আমি এখন স্ট্রেনটাকে এটা করলাম, আমি এতটা পর্যন্ত ইনক্রিজ করলাম, অর্থাৎ আমি ধরলাম এটা ডি পয়েন্ট, এতটা স্ট্রেন, এটা হচ্ছে এতটা পরিমাণ ইনক্রিজ করলাম। অর্থাৎ আফটার ডি আমি স্ট্রেনটাকে বাড়ি কী করলাম, অসহ পীড়ন, যেটা অসহ পীড়নের পর কী হবে ডি থেকে ই রিজিয়নের ক্ষেত্রে। এরপরেও যদি আমি এটাকে বাড়াতে থাকি, মোটা করে আঁকি তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। একটা আমি বললাম আমার ইনিশিয়াল, আমি বললাম আমার ফাইনাল। তো ডি এর পর যদি স্ট্রেন ইনক্রিজ করি, তারপরে দেখবো কি হবে, বিভিন্ন পোর্শনে, অর্থাৎ এই ম্যাটেরিয়ালের বিভিন্ন পোর্শনে কিন্তু এরকম সরু হতে থাকে, সরু হতে থাকে। একটা জায়গায় ডিফারেন্ট পজিশনে এরকম হবে কিন্তু সরু হতে থাকে, কার্ভাইভাবে সরু হতে থাকে। মানে আফটার ডি অসহ পীড়নের পর যদি আমি অসহ পীড়নের পর যদি স্ট্রেন আরও ইনক্রিজ করি, অর্থাৎ দৈর্ঘ্যটাকে যদি আরও নিচের দিকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে যদি আরও বেশি ডিফর্ম করি, তাহলে দেখবো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বিভিন্ন পজিশনে কীভাবে আস্তে আস্তে সরু হতে থাকে। দেখো এখানে একটা সরু হয়ে গেছে, এখানে একটা এভাবে কিন্তু সরু হতে থাকে। তো যার ক্ষেত্রে যে সমস্ত ম্যাটেরিয়াল ক্ষেত্রে এই ডি থেকে ই পয়েন্টের মধ্যে লেন্থটা বেশি, সেটার ক্ষেত্রে ডি থেকে ই যার ক্ষেত্রে বেশি হবে, তার মানে বুঝতে হবে ওই ম্যাটেরিয়ালটা ই কী হতে থাকে, এই ডি থেকে ই রিজনের ক্ষেত্রে কী হয়, বেসিক্যালি ম্যাটেরিয়ালটা ডিফর্ম হতে থাকে এবং বিভিন্ন পজিশনে, অর্থাৎ এরকম পজিশনে বিভিন্ন একটা দুটো পজিশন দেখিয়েছে এক্ষেত্রে বিভিন্ন পজিশন কিন্তু সরু হতে থাকে। তো সরু হতে হতে একসময় গিয়ে কী হয়ে যায়, ছেড়ে যায় বা ব্রেক করে, ভেঙে যায়। এই পোর্শনটা ব্রেক করে যেতে পারে, এই পোর্শনে ব্রেক করতে পারে, অর্থাৎ যে পোর্শনগুলো সরু হয়ে যায় সেই পোর্শনে ব্রেক করে যায়। তাহলে এক্ষেত্রে দেখো যে পোর্শনটা শুরু হয়েছে, এই পোর্শনটার কিন্তু ক্রস সেকশনাল এরিয়া কমে গেছে। ক্রস সেকশনাল এরিয়া কমে যাওয়ার ফলে কী হয় না, এক্ষেত্রে স্ট্রেস
কী হবে না, স্ট্রেস ইজ ইকুয়াল টু আমরা জানি এফ বাই এ, অর্থাৎ রেস্টোরিং ফোর্স বাই এ। তো রেস্টোরিং ফোর্সটা তো এক্ষেত্রে সেম থাকবে, রেস্টোরিং ফোর্সটা সেম থাকবে, ফলে এটা কী হয় ডিক্রিজ এ ডিক্রিজ করার ফলে কী হয় কিন্তু স্ট্রেসটা বিভিন্ন বিভিন্ন পজিশনে স্ট্রেসটা ইনক্রিজ করতে থাকে, ফলে কী হয় ওটা কী হয় না ব্রেক করতে থাকে। ঠিক আছে, তাহলে এই ডিই কার্ভ থেকেও আমরা কিন্তু অনেক কিছু জিনিস জানতে পারবো। কোনো একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তাহলে তার স্ট্রেস ভার্সাস স্ট্রেনের কার্ভ থেকে আমরা অনেকগুলো জিনিস আইডেন্টিফাইড করতে পারি। এই কার্ভ যদি আমরা বলে দেওয়া থাকে তার সম্বন্ধে নেচার সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। এক নম্বর এই ক্লাস থেকে বলি যে ও থেকে এ, অর্থাৎ ও পয়েন্ট আর এ পয়েন্ট, এই ও এ পয়েন্ট থেকে আমি তার ইয়ং মডুলাস ক্যালকুলেট করতে পারবো। এ থেকে বি, অর্থাৎ তার তার প্লাস্টিক যে নেচার, বি থেকে ডি পয়েন্ট প্লাস্টিক নেচারটা আমরা জানতে পারবো কতটা পর্যন্ত প্লাস্টিক নেচার। আর ডিই এই দুটো পজিশন থেকে ডি পয়েন্ট এবং ই পয়েন্ট থেকে আমরা কিন্তু দেখতে পাবো যে ম্যাটেরিয়ালটা কেমন টাইপের হতে পারে, বা এক্ষেত্রে কী ম্যাটেরিয়ালটার বিশেষ প্রপার্টি আমরা কিন্তু জানতে পারি। বেসিক্যালি এখানে যে ই পয়েন্টটা, এই পয়েন্টটাতে কী হয়, এই পয়েন্ট এতটা পরিমাণ স্ট্রেন অ্যাপ্লাই করার পর কিন্তু সে কিন্তু পুরোপুরি ব্রেক করে যায়, ম্যাটেরিয়ালটা পুরোপুরি কিন্তু এক্ষেত্রে দেখবো ব্রেক করে যাচ্ছে। দেখো এক্ষেত্রে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, যেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা একটু তোমরা নোট করো, এই জায়গাটাতে বলে দিচ্ছি। এক নম্বর যে তোমরা নোট করো, যার ক্ষেত্রে প্লাস্টিক রিজিয়নটা লার্জ সেই ম্যাটেরিয়ালটাকে বলো তত বেশি ডাকটাইল বা টেনসাইল। তাহলে যার ক্ষেত্রে প্লাস্টিক রিজিয়নটা বেশি লার্জ, যে কারণে দেখবো প্লাস্টিক রিজিয়ন বেশি, প্লাস্টিক রিজিয়ন যে পড়ছিল যেখানে প্লাস্টিক রিজিয়নটা বেশি, প্লাস্টিক রিজিয়ন লার্জ, সেটা তত বেশি ডাকটাইল হবে, সেই ম্যাটেরিয়ালটা হবে তত বেশি ডাকটাইল। ঠিক আছে, যে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা বলবো প্লাস্টিক রিজিয়নটা বেশি, সেই ম্যাটেরিয়ালটা হবে তত বেশি ডাকটাইল বা এটাকে বলা হয় টেনসাইল। তাহলে কার থেকে আমরা কী কী জানতে পারি, এক হচ্ছে ম্যাটেরিয়ালটা ডাকটাইল না টেনসাইল, সেটা আমি জানতে পারি যারা দেখবো প্লাস্টিক রিজিয়নটা যার ক্ষেত্রে লার্জ সেটা তত বেশি ডাকটাইল বা তত বেশি টেনসাইল হবে। প্লাস্টিক রিজিয়ন বি থেকে ডি, এই রিজিয়নটাকে বলি প্লাস্টিক রিজিয়ন। যে কার্বনের ক্ষেত্রে বিডি রিজিয়নটা বেশি হবে তার ক্ষেত্রে বলবো সেটা তত বেশি ডাকটাইল, ম্যাটেরিয়ালটা তত বেশি ডাকটাইল বা টেনসাইল। আচ্ছা, যার প্লাস্টিক রিজিয়ন স্মল, যার প্লাস্টিক রিজিয়ন স্মল তার ক্ষেত্রে কী বলবো, যার প্লাস্টিক রিজিয়নটা স্মল তার ক্ষেত্রে আমরা কী বলবো না, সেক্ষেত্রে ম্যাটেরিয়ালটার ক্ষেত্রে কেমন হবে, সেটাকে বলে ব্রিটেল, অর্থাৎ যার রিজিয়ন বেশি প্লাস্টিক রিজিয়নটা সেটা তত বেশি ডাকটাইল, আর যার স্মল সেটা হচ্ছে তত, সেটাকে আমরা বলবো কি ম্যাটেরিয়াল তত বেশি ব্রিটেল। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ইলাস্টোমার। ইলাস্টোমারটা কি, যার নো প্লাস্টিক রিজিয়ন, যেখানে যে কার্বে কোনো প্লাস্টিক রিজিয়ন নেই, অর্থাৎ ডাইরেক্ট কী হবে এই বিডি পোর্শনটা নিয়ে ডাইরেক্ট ব্রেক করবে, অর্থাৎ বি যাওয়ার পর ডাইরেক্ট ব্রেক করবে। যে কার্বগুলোর ক্ষেত্রে প্লাস্টিক রিজিয়নটাই নেই দেখবে কোনো, এটা শুধুমাত্র স্টিলের ক্ষেত্রে এই কার্বটা এরকম হয়, কিন্তু সবার ক্ষেত্রে তো কার্বটা এরকম হয় না। তার যে ক্ষেত্রে দেখবে প্লাস্টিক রিজিয়নটা নেই, নো প্লাস্টিক রিজিয়ন, সেটাকে আমরা বলবো সেই সমস্ত ম্যাটেরিয়ালগুলো কী হয় সেটাগুলোকে আমরা বলি ইলাস্টোমার। সেই সমস্ত ম্যাটেরিয়ালকে আমরা বলবো ইলাস্টোমার। এক্ষেত্রে ইলাস্টোমারের ক্ষেত্রে কী হয় না, এক্ষেত্রে কোনো প্লাস্টিক রিজিয়ন থাকে না। তো আজকে আমরা এই কার থেকে এই জিনিসগুলো আমরা জানতে পারলাম অলরেডি। আচ্ছা, বেসিক্যালি এইগুলো আমাদের ইলাস্টিক স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ থেকে আমরা এগুলো অবশ্যই জানতে হবে। আর কোনো স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ থেকে আমরা কী কী জানতে পারি তা আজকে আলোচনা করলাম। আজকে আমাদের টপিকস আজকে এই পর্যন্ত, বাই।